নজর রাখবো পরবর্তী সংবাদে। সারাদিন আমরা বাংলাদেশের দিকে তাকালাম, বাংলাদেশের ছবি দেখালাম এবং সেখানের কি পরিস্থিতি চলছে, কি অরাজকতা চলছে তার সবটাই তুলে ধরলাম। এবং হিন্দুদের উপর যে ধরনের আক্রমণ, ভারতীয়দের প্রতি যে বিদ্বেষ দিনের পর দিন বাড়ছে, তার সবটাই দিনভর আমরা তুলে ধরেছি। তবে এবার এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তিনি নিউজ ভ্যানগার্ডকে এক্সক্লুসিভ কি জানিয়েছেন। তবে তার আগে জানিয়ে রাখবো, হিন্দু নির্যাতন নিয়ে দিল্লিকে এবার পাল্টা উপদেশ বাংলাদেশের। আরো ক্ষুব্ধ ভারত, খুব স্বাভাবিক, দিল্লিকে বাংলাদেশের উপদেশ। যদিও এই প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় প্রভু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এমনটাই জবাব ইউনূসের প্রেস সচিবের থেকে। যদিও মন্ত্রী সুধাংশু দাস এই পুরো প্রসঙ্গে সারাদিনে যা ঘটে গেল এবং গত কয়েকদিন ধরে যা চলছে তাকে কেন্দ্র করে মন্ত্রী সুধাংশু দাস নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক সাক্ষাৎকারে ঠিক কি জানিয়েছেন শোনাবো। বাংলাদেশে যেটা চলছে সেটা কোনোভাবেই কাম্য নয়। এটা সভ্য সমাজে কখনো এটা আশা করা যায় না। বর্তমানে একটা বর্বর অশিক্ষিতদের সরকার চলছে, সেখানে মাদ্রাসার চাপ এবং জিহাদি ইসলামিক গ্রুপের শাসনে বাংলাদেশে শুধুমাত্র যে হিন্দুরা অসুরক্ষিত এমনটা নয়, পুরো বাংলাদেশের সাধারণ মানুষরাও কিন্তু অসুরক্ষিত এবং প্রচন্ড ভাবে মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। গত 5 অগাস্টের পর থেকে বিশেষ করে যেভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার তারা করছে, প্রতিদিন তাদের বাড়িঘর ভাঙচুর করা, আগুন অগ্নিসংযোগ করা, তাদের সম্পত্তি লুটপাট করে নেওয়া, টাকা পয়সা লুটপাট করে নেওয়া, দোকান লুটপাট করা, হিন্দু মেয়েদের জবরদস্তি তুলে নিয়ে তাদেরকে গ্যাংরেপ করে মেরে ফেলা, তারপর ইভেন হিন্দুদেরকে মারার পর তাদের সৎকার পর্যন্ত হিন্দু নিয়ম মতে করতে দিচ্ছে না, সেখানে আল্লাহু আকবর বলে তাদের সৎকার করতে হচ্ছে। এই যে একটা কি বলবো, এটা কোনোভাবেই আমরা আশা করতে পারি না একটা সভ্য সমাজে। এই অশিক্ষিত বর্বরদের কাছ থেকে আমরা দেখছি। তার চেয়ে গুরুত্বপূর্ণ যেটা গত 3-4 দিন যাবত আমাদের হৃদয়কে আরো বেশি ব্যথিত করেছে, যে ভারত এই বাংলাদেশকে স্বাধীন করতে সর্বোচ্চ দিয়েছে, ভারতবর্ষের সেনারা শহীদ হয়েছে, সেই বাংলাদেশে আমাদের দেশের জাতীয় পতাকাকে মাটির পায়ের নিচে ফেলে যেভাবে অপমান করেছে, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। সেই কারণেই আমি আবেদন করেছি আমাদের দেশের তথা আমাদের রাজ্যের সমস্ত যারা ডক্টর ফ্র্যাটার্নিটি রয়েছেন বা বিভিন্ন ব্যবসায়ী রয়েছেন, হোটেল মালিক রয়েছেন, তারা যাতে, যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমরা ভারতের নাগরিক, ভারতের অপমান, ভারতের পতাকার অপমান এটা আমাদের অপমান। স্বাভাবিক কারণে সেই সমস্ত জেহাদি ইসলামিক গ্রুপদের এখানে অতীতের মতো আপ্যায়ন করাটা আমার মনে হয় কোনোভাবেই সমীচীন হবে না। আর এই আত্মীয়তা দেখানোর সময় বর্তমানে বোধহয় নেই। অতএব এটা এই জায়গাতে আমার মনে হয় আমাদের ভারতের প্রত্যেকটা, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের এগিয়ে আসা উচিত, ইউনাইটেডলি তার প্রতিবাদ করা উচিত এবং সমস্ত পরিষেবা তার থেকে বঞ্চিত করা উচিত, তাদের থেকে সরিয়ে নেওয়া উচিত। এর বাইরে কিছুক্ষণ আগেও আমরা, হ্যাঁ বলুন। আপনি একটা কথা বললেন যে হিন্দু যারা হিন্দুরা আক্রান্ত বা হিন্দুদের এই যে বিষয়টি আপনি তুললেন, সেহেতু আমি একটা প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে এই যে চিকিৎসা পরিষেবা যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশিদের জন্য, সেখানে তো হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, সেই ক্লাসিফিকেশনটা করবেন কারা? না, নিশ্চয়ই যারা দেখুন, বাংলাদেশের যারা হিন্দুরা আছে তারা কখনোই না বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করে, না ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করে। তারা শান্তিপ্রিয় মানুষ। বিশ্বের যে কোনো জায়গাতে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ যেখানেই বসবাস করে, সেই জায়গাতেই তারা উক্ত দেশের যেমন সম্মান করে, অন্য দেশের পতাকাকেও সম্মান করে, অন্য ধর্মাবলম্বী মানুষকেও সম্মান করে। স্বাভাবিক কারণে আমরা দেখেছি, আমরাও যারা আজকে এই ভারতবর্ষে হিন্দুরা বসবাস করি, আমরা আমাদের দেশকে সম্মান করি, দেশের সমস্ত আইন কানুন আমরা মানি। কিন্তু আমরা দেখছি এই দেশেও কিছু মৌলবাদী জিহাদি মানুষ আছে যারা ভারত মাতাকে জয় বলতে চায় না, কিন্তু ফিলিস্তিন জিন্দাবাদ বলতে চায়। তো স্বাভাবিক কারণে তাদের ক্লাসিফিকেশন করাটা খুব ইজি, কারণ যারা এই আমাদের জাতীয় পতাকাকে সম্মান করবে না, যারা জিহাদি, যারা ইসলামিক রেডিক্যাল, তাদেরকে অবশ্যই তাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষের জন্য এই চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া প্রত্যেকের জন্য, এটাকে আপনি সমর্থন করেন? তাহলে কেন বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে আওয়াজ তুলবে না? কেন বাংলাদেশে তথাকথিত নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনূস কেন তার প্রতিবাদ করবে না? যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদেরকে কেন অ্যারেস্ট করবে না?
আমরা আশা করেছিলাম যে নোবেল প্রাইজ বিজেতা এক ব্যক্তি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, স্বাভাবিক কারণে সেই দেশের উন্নতি হবে। কিন্তু আপনি বলুন না, আপনারা তো সংবাদ প্রত্যেকদিন পরিবেশন করছেন বা আপনারা দেখছেন বিভিন্ন রিপোর্ট, কোথাও শুনেছেন গত 2 মাস যাবৎ বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজের ডিল হয়েছে? কোথাও কোনো তারা কাজের উদ্যোগ নিয়েছে? প্রত্যেক দিন সেখানে মারামারি, হানাহানি, খুনাখুনি, রক্তপাত এইসব চলছে বাংলাদেশ জুড়ে। কোথাও কোনো রকমের মানে স্বাধীন চেতা বা মানে উন্নয়নমূলক কোনো জিনিস আমরা সেখানে দেখতে পাচ্ছি না। এবং সেই বাংলাদেশকে সম্পূর্ণরূপে ইসলামিক জিহাদি গ্রুপ, জামাতে ইসলামিস্ট, টেরোরিস্ট, আল কায়দা টেরোরিস্ট, আইএসআইএস টেরোরিস্ট, সমস্ত টেরোরিস্ট গ্রুপ, ইসলামিক টেরোরিস্ট যতগুলি আছে সবগুলি টেরোরিস্টের বর্তমান নায়ক হচ্ছেন মোহাম্মদ ইউনূস, যার নেতৃত্বে পুরো বাংলাদেশ জুড়ে এই হিন্দু নিধন চলছে। আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে শরিয়া আইন লাগু করা, বাংলাদেশকে থেকে হিন্দু মুক্ত করা, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং আমার বিশ্বাস এইভাবে চলতে থাকলে খুব দ্রুত এটা আফগানিস্তান এবং পাকিস্তানে রূপান্তরিত হবে, যেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্ত্রীর যে বক্তব্য তা শোনালাম। তবে টেলিফোন লাইন এবার জুড়ে গেছেন এক্সিকিউটিভ এডিটর নীল। বাংলাদেশের দিনভর অবস্থায় আমরা দেখলাম, নজর রাখলাম, তবে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ দিল্লিকে কার্যত পাল্টা উপদেশ দিতে এসেছে। কি বলবে এই পুরো ঘটনাকে ঘিরে? দেখো, যে কোনো র্যাডিক্যাল, সে ইসলামপন্থী হোক আর সে হিন্দুপন্থী হোক, সবটাই কিন্তু সমালোচনার যোগ্য। এবং বাংলাদেশে যেভাবে এখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতনের আজও কড়া ভাষায় বিবৃতি দিয়েছে দিল্লি। এবং দিল্লিকে পাল্টা কিন্তু একেবারেই, যেহেতু দেখো এই যে বাংলাদেশ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ, সেটা হচ্ছে আইএসআই এর একেবারে বাংলাদেশ আইএসআই এর মদতে চলছে। এবং বিভিন্ন যে সিরিয়া সহ বিভিন্ন যে লাদেনের যে গ্রুপটা রয়েছে, ওসামা বিন লাদেনের যে গ্রুপ রয়েছে, আইসিস এর যে গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপের ফান্ডামেন্টালিজমে চলছে এখন বাংলাদেশ। তাই এই যে জিহাদি শক্তিগুলো রয়েছে, সেই সমস্ত জিহাদি শক্তিকে নিয়ে একটা রাষ্ট্র চলছে এবং তাদের প্রত্যক্ষ মদতেই আজকে ভারতকে একেবারে হুমকি দেওয়ার মতনই কিন্তু বক্তব্য বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে, যে ভারত যাতে অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের বিষয় না গলায়। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কিন্তু তার অভ্যন্তরীণ বিষয়ে কিছুই বলেনি। ভারত বলেছে যে তোমার হচ্ছে সেখানকার সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। পার্টিকুলারলি কিন্তু ভারতের যে বিদেশ মন্ত্রকের যারা কর্তা, তারা হিন্দু, খ্রিস্টান, শিখ, বৈষ্ণব কিচ্ছু বলেনি। শুধু শব্দটা ইউজ করেছে হচ্ছে সেখানকার সংখ্যালঘুদের উদ্ধার করতে হবে, সংখ্যালঘুদের ভালো রাখতে হবে। সেই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে যেভাবে ভারতকে আক্রমণ করা হয়েছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশ একেবারে সিরিয়া সহ বিভিন্ন যে ইসলামিক তোমার হচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে, তাদের একেবারে পূর্ণাঙ্গ ফান্ডামেন্টালিজমে চলছে। এবং সেই জন্যই আজকে ভারতকে পাল্টা আক্রমণ করলো বাংলাদেশ। তবে বাংলাদেশের বোঝা উচিত যে যতই তারা আন্তর্জাতিক যে টেররিস্ট গ্রুপ এবং তোমার হচ্ছে অবশ্যই আইএসআই, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত নিয়ে ভারতের কিন্তু 1 বিঘা জমিও তারা ক্ষতি করতে পারবে না। তাই ভারতের পক্ষ থেকে এরপর যদি আরো কড়া সিদ্ধান্ত নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরই লস হবে। এটা কার্যত ইউনূসের দ্রুত বোঝা উচিত, না হলে আগামী দিনে বাংলাদেশেরই ক্ষতি হবে। এমনিতেই এখন বাংলাদেশে একটা ডিম চলে গেছে প্রায় 20 টাকা, 400 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, না খেতে পারার মতো অবস্থা। আজকেই আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল বাংলাদেশের, সে বাংলাদেশের একজন সে রিক্সা চালক, মানে টমটম চালক। সেই টমটম চালক বলছে যে সারাদিনে আজকে সে 300 টাকা রোজগার করতে পারেনি, কারণ বর্ডার সম্পূর্ণ স্তব্ধ। চাল কিনবে কিভাবে আর আলু কিনবে কিভাবে, সেই নিয়েই সে এখন বেশি ভাবছে। এবং ব্যক্তিগতভাবে বলছে যে যদি ভারতে বাস করতাম তাহলে হয়তো এই মানে দুর্গতিতে পড়তাম না। অর্থাৎ বাংলাদেশিরা যে দুর্গতিতে পড়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে সাধারণ মানুষের দুর্গতি নিয়ে ইউনূস ভাবছে না। ইউনূস একটা মানে নোবেল কিনে আনা একজন সম্পূর্ণ মানুষ, সে কিভাবে বাংলাদেশটাকে একেবারে ফান্ডামেন্টালিজমের হাতে তুলে দেবে, সেই নিয়েই তার এখন যে সারাদিনে যত মানে পড়াশোনা এবং সারাদিনে যত কার্যক্রম। সুপ্রীতি। একেবারে তাই। নীল, ধন্যবাদ অনেক তোমায়। ইতিমধ্যেই আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছি। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু নির্যাতন নিয়ে পাল্টা দিল্লিকে উপদেশ বাংলাদেশের, এবং তার সাথে
বাংলাদেশের বিষয়ে ভারতকে নাক না গলানোর পরামর্শ রীতিমতো উঠে আসছে বাংলাদেশের পক্ষ থেকে। তাই সবকিছু মিলিয়ে কার্যত পক্ষে বাংলাদেশের যে ভূমিকা, এই ভূমিকাকে কেন্দ্র করে ভারতের তো কোনো কিছুই যাবে আসবে না, কিন্তু উল্টো দিকে বাংলাদেশিরাই যে আদতে বিপদে পড়বে আগামী দিনে সে কথাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে ভারতের সাথে যে বাণিজ্য, সেই বাণিজ্য প্রায় বন্ধের দিকে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি গতকালকে নিজে জানিয়েছেন যে দিল্লির সাথে আলোচনা হচ্ছে, ত্রিপুরার সাথেও যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে আমদানি রপ্তানি বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, যাত্রী পারাপার সমস্ত কিছু যদি বন্ধ হয়ে যায়, এমনিতে চিকিৎসা পরিষেবা বন্ধের দাবিতে সোচ্চার ভারতীয়রা। সবকিছু মিলিয়ে বিপদে পড়বেন, একেবারে দুর্ভোগের অন্ত থাকবে না বাংলাদেশিদের যদি এভাবে চলতে থাকে তাদের এভাবে ভারত বিদ্বেষ এবং তার সাথে আভ্যন্তরীণ পরিবেশ, হিন্দুদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, যা বন্ধের আওয়াজ, বন্ধের দাবি ভারত এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে জানিয়ে আসছে বাংলাদেশকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।